but 1 in and but2 in prop in কি and 2-methyl but2in এই চারটাই বলি করেছেন তো অলরেডি কি সি স্ট্র্যান্ডস হয় কিছু হয় হ্যাঁ তোমার হলে তো এত ইজিলি কি হয় না সিচুয়েশন ইজ নট গুড এই যে রেড বুল কি পারি কি পারি না ট্রাই করছি হচ্ছে কি হচ্ছে না উই ডোন্ট নো হ্যাঁ কি ফুবলিহা বলো আয়মান আসে আয়মান স্যার এই যে Recording in progress. লাস্ট ক্লাসে আমরা এই যে এখান থেকে স্টেরিও আইসোমার্স জিওমেট্রিক আইসোমারিজম কন্ডিশনস আর এই যে কখন আইসোমার হবে কখন হবে না আইইউপিএসসি আর সি স্ট্রেন্স আইসোমার্স ইজেড আইসোমার্স হায়ার প্রায়োরিটি গ্রুপ আর ইজেড সি স্ট্রেন্স এদের এক্সাম্পলস গুলো লাস্ট ক্লাসে বলেছি রাইট সো এখানে টোটাল আমরা আপ টু নাম্বার 4 পর্যন্ত বলেছি আজকে এই যে আপনাদেরকে একটা ওয়ার্কশিট দিয়েছি এই যে দিস ওয়ান এখান থেকে নাম্বার 1 নাম্বার 2 এখানে there are total 13 molecules রাইট করতে দিয়েছিলাম কত পর্যন্ত করেছেন নাম্বার 9 ভেরি গুড ও অলরেডি নাম্বার 9 পর্যন্ত করে ফেলেছে ওকে লেটস সি আর আর কয়েকজন এখানে আছে একটাও করেন দেখেন সো এই যে এখান থেকে আমি একটু লিখে দেই আর তারপর হচ্ছে প্রুডাল হ্যাজার্ড এন্ড রিস্ক এগুলো তো বাসা থেকে পড়ে আসতে বলেছিলাম লাস্ট উইকে নোট দিয়েছি এতদিনে তো বাসায় পড়েছেন ডেফিনেটলি হ্যাজার্ড এন্ড রিস্ক নিয়ে অনেক কথা বলেছি ওকে ফাইন তাহলে এখান থেকে দেখি একটু but1in স্যার but1in এর অপটিক্যাল আইসোমার হবে কি হবে না আচ্ছা এরকম যদি হয় যদি আমরা না বুঝি তাহলে আমার সাজেশন আপনি আগে but1in লিখেন মেইনলি আইসোমারটা হয় বন্ডের জন্য রাইট সো but1in যদি লিখি আমরা CH2 double bond CH and then CH2 and then CH3 এটাই তো এটাই না but1in এখন স্যার কি লিখতে হবে আমি আবারও বলি এই যে কার্বন কার্বন ডাবল বন্ড স্যার এটাই লিখতে হবে এখন এই ডাবল বন্ডের এই যে কার্বন হ্যাঁ এই কার্বনের সাথে কি বন্ডেড
H বন্ডেড, এই যে এই কার্বনের সাথে H বন্ডেড, ইজ ইট ক্লিয়ার? আর এই কার্বনের সাথে এখানে কি বন্ডেড? H, আর নিচে কি বন্ডেড স্যার? CH2 CH3। এখন এই স্ট্রাকচার থেকে কি বুঝেন? এই মলিকিউলের ফার্স্ট থিং, রাইট কার্বন দেখেন তো স্যার, রাইট কার্বনের উপরে আর নিচে কি বন্ডেড? রাইট কার্বনের উপরে বন্ডেড H, আর নিচে বন্ডেড কি? CH2 CH3। লেফট কার্বনের সাথে উপরে নিচে কি বন্ডেড? H বন্ডেড। রাইট কার্বন কি বলছে? এই মলিকিউলের জিওমেট্রিক আইসোমার হবে কি হবে না? রাইট কার্বন, রাইট, এই যে এটা, এই যে এটা, হ্যাঁ, এই যে এই রাইট কার্ভ, আর এটা লেফট কার্ভ। রাইট কার্বন কি বলছে? হবে। লেফট কি বলছে? তার মানে মলিকিউলার জিওমেট্রিক আইসোমার নেই। এন্ড এটা প্র্যাকটিস ওয়ার্কশিট দেওয়ার রিজনই হচ্ছে আপনাকে এক্সামে এইভাবে দিবে অপশন, আপনাকে বলবে which of the following molecule will not exhibit geometric isomerism, A B C D, চারটা অপশন। এভাবে করে লেখা থাকবে না, লেখা থাকবে এভাবে। ইজ ইট ক্লিয়ার? এটা বলার রিজনই হচ্ছে এই কার্বন দেখেন ডাবল বন্ডের, আর এই কার্বন দেখেন ডাবল বন্ডের, তো আপনার কাজ হচ্ছে আপনি ডাবল বন্ডের কার্বনকে দেখবেন। ডাবল বন্ডের এই কার্বনকে যখন দেখছি, এই কার্বনের সাথে দুটো কি বন্ডেড? হাইড্রোজেন। এটা দেখেই বুঝলাম স্যার সেম অ্যাটম বন্ডেড থাকে, সেম গ্রুপ বন্ডেড থাকে। আপনার কি মনে হয় এক্সামে আপনি এত টাইম পাবেন এটা থেকে এইভাবে করে বের করে এক একটা অপশনের জন্য আপনি চেক করে দেখবেন আইসোমার হবে কি হবে না? একটা এমসিকিউ কত টাইম নিয়ে সলভ করতে বলেছি? লেস দেন আ মিনিট। 1 মিনিট তো ওরা এক্সপেক্ট করে আমরা এক একটা এমসিকিউ 1 মিনিটে সলভ করব। আপনার লাইক হচ্ছে প্রিপারেশন ভালো কি না, এটা বুঝার ওয়ে কি? 1 মিনিট, বিকজ কিছু এমসিকিউ এমন থাকবে যেটা একটাই সলভ করতে, একটা এমসিকিউ এমন আমরাও কোনোদিন করিনি, টেক্সট বুকেও নেই, এমন একটা এমসিকিউ ওটা এক্সামে আসছে, সবার কাছেই আনসিন আননোন। এক্সামের পয়েন্ট হচ্ছে কি, যেটা আপনি পড়েননি, টেক্সট বুকে নেই, এরকম যদি কোয়েশ্চেন আসে, এটা ডেফিনেটলি আপনার কাছে মনে হবে যে এটা তো ডিফিকাল্ট। শুধু আপনার কাছে না, এটা সবার কাছেই ডিফিকাল্ট, সবার জন্যই ওটা। ইজ ইট ক্লিয়ার? এখন এক্সাম ওটা পারতে হবে তো, এখন ওটাতেই একটা এমসিকিউ ওটা সলভ করতে লাইক ইট ইজ টেকিং মোর দেন 2 3 5 মিনিটস লেগে যেতে পারে। এই টাইমটা কিভাবে কভার আপ? বুঝাতে পেরেছি? এখন এখানে হ্যাঁ, এই যে এটাই হচ্ছে মেইন পয়েন্ট। তাহলে এখানে কি লিখবো? এই মলিকিউল আইসোমার হবে কি হবে না? নো জিওমেট্রিক আইসোমার। No geometric isomer for this molecule. Is it done? এত স্পেস দেওয়ার রিজনই হচ্ছে এই যে লিখেছেন নো জিওমেট্রিক আইসোমার। জি বলেন। এটুক তো ম্যাটার করছে না। বিউট টু ইন, বিউট টু ইন যদি হয়, আপনি এখনো জানেন না বিউট টু ইন এর ফর্মুলা, সো আমরা এটাকে এভাবে লিখছি। আগে ফর্মুলাটা লিখি স্যার, বিকজ কোনোটাতেই তো ফর্মুলা দেইনি, দিয়েছি এই তো, এটা বিউট টু ইন। লিখতে হয় কিভাবে? এই যে ডাবল বন্ড, এন্ড এই কার্বনের সাথে কি বন্ডেড থাকবে? এর সাথে কি বন্ডেড? CH3। এর সাথে কি বন্ডেড? H। এখানে কি দিতে পারি? CH3। আর এখানে কি দিতে পারি? H। তাহলে এবার এখানে একটু ডিফারেন্ট কি লিখবো? উপরে কি লিখবো? H না CH3? যে কোনো এক সাইড চেঞ্জ করবে, লেফট আর রাইট কার্বন কোনটা চেঞ্জ? রাইট এরটা, ওকে ফাইন। তাহলে এই যে দেখেন এখানে CH3 এন্ড H, আর এখানে কি H, আর এটা কি CH3। Does it make sense? এখন স্যার এটার আইসোমার্স গুলো বলি, এটা কি আইসোমার?
আর এটা কি? এটা বুঝেছেন? ইজ এটা কি হবে? তাই ইজ এটা কি হবে? জেড বিউ টুইন। আর এটাকে কি বলবেন? আর এর যদি আমরা কি ফর্মুলা ড্র করতে চাই? স্যার বুঝা যায়। এই নাম্বার থ্রি। নাম্বার থ্রি আমাদেরকে বলবে, এই যে নাকিবুল বলেন নাম্বার থ্রি। প্রোটিন। পারবা না? ও হবে না, কি হবে না? এভাবে বলো স্যার, নো জিওমেট্রিক আইসোমার। মানে আমাকে দিয়ে হবে না স্যার, আমি তো তাই ভেবেছি, হবে না হবে না। এই যে এটা, এই এর জন্য কি লিখবো? নো জিওমেট্রিক আইসোমার স্যার। এই এই যে বিউট টুইনের স্কেলেটাল ফর্মুলা দেখে বোঝা যায় কি দুটো সেম সাইড দুটো অপোজিট সাইড বোঝা যায়। সি স্ট্যান্স অনেক বেশি সেন্স মেক করে স্কেলেটাল ফর্মুলাতে। আমি আবারও বলছি স্যার, হ্যাঁ, আমরা প্রেফার করি স্কেলেটাল ফর্মুলা। মানে স্কেলেটাল ফর্মুলা হবে, সিস হবে না ট্রান্স হবে, এগুলো আপনারা ডিরাইভ করবেন। ইজ ইট ক্লিয়ার?
এটা শুধু ইউনিট 1 না, ইউনিট 2 কোয়েশ্চেন আসবে। Don't worry. এই, তাহলে এখন যদি আমরা বলি এখন যদি আমরা বলি বিউট টু ইন, এখন এ লেভেলে উঠার পর আর এই জায়গায় আসার পর স্যার বিউট টু ইন বললে আমরা কম্পাউন্ড বুঝি, বাট আরো প্রিসাইজলি বলতে গেলে স্যার বিউট টু ইন বেসিক্যালি দের ইজ নো বিউট, either cis বিউট টু ইন অর ট্রান্স বিউট টু ইন। আমার কথা বুঝেছেন? যেমন স্যার আমরা বলি, হ্যাঁ, ও লেভেলে থাকতে কি পড়েছেন দেখেন তো, ইথিন, প্রোপ ইন, বিউট ইন। বাট বিউট ইন বলাতে তখন আমরা বললাম যে স্যার বিউট ইন বলে কিছু নেই, এইদার বিউট ওয়ান ইন অর বিউট টু ইন। এখন বলছি যে বিউট টু ইনও আমরা মিন যখন করি আপনি স্পেসিফাই করে দিলে আমাদের জন্য বেটার। কি আপনি সিস বিউট টু ইন এর কথা বলছেন না ট্রান্স বিউট টু ইন? ইজ ইট ক্লিয়ার? বিকজ এদের জন্য কিছু প্রপার্টি ডিফারেন্ট হয়, এদের জন্য কি হয় কিছু প্রপার্টি ডিফারেন্ট হয়। ইজ ইট ক্লিয়ার? এদের জন্য স্যার সিস বিউট টু ইন, ট্রান্স বিউট টু ইন, এদের ইন্টারমলিকুলার ফোর্স ডিফারেন্ট। কি ইন্টারমলিকুলার ফোর্স ডিফারেন্ট, রিঅ্যাকশন ডিফারেন্ট। মানে রিঅ্যাকশন ডিফারেন্ট ঠিক না, মেকানিজমটা ডিফারেন্ট, ডিফারেন্ট প্রোডাক্ট হতে পারে, বাট মোস্টলি দে আর সেম, বাট দে হ্যাভ সাম ডিফারেন্স। মেল্টিং বয়লিং পয়েন্ট ডিফার, কি মেল্টিং বয়লিং পয়েন্ট ডিফার করে। আমি জাস্ট একটু ড্র করে দিই, আপনাকে ড্র করতে বলছি না, হ্যাঁ। এদের মেল্টিং বয়লিং পয়েন্ট ডিফার করছে, জাস্ট খালি বুঝেন, হ্যাঁ। আপনার এইটা এত ডিটেইল দরকার নেই। এই যে দেখেন আমি কতগুলো সিস বিউট টুইন আর ট্রান্স বিউট টুইন মলিকিউল ড্র করি, আপনি আমাকে এই স্ট্রাকচার দেখে বলবেন কার ইন্টারমলিকুলার ফোর্স বেশি। কি ড্র করছি স্যার? সিস বিউট টুইন ড্র করছি না, এভাবেই তো। কোন জায়গায় মলিকিউলস গুলো একটু বেশি ক্লোজ মনে হচ্ছে, সিস না ট্রান্স? যাদের কাছে সিস মনে হচ্ছে এই যে এখানে এই চেইনের এই পার্টটা দেখেন আর এই পার্টটা দেখেন, গ্যাপ দেখেন তো, আর এখানে দেখেন তো, এদের ইন্টারাকশন কি শুধু এই পয়েন্ট গুলোতে ইন্টারাকশন না? হ্যাঁ, আর এখানে ইন্টারাকশন কি, এখানে আছে, এখানে আছে, এখানে আছে। কার ইন্টারমলিকুলার ফোর্স বেশি হওয়া উচিত? মানে দে ডু নট হ্যাভ দ্য সেম ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন, তাহলে এদের মেল্টিং বয়লিং পয়েন্ট ডিফারেন্ট হবে। আর কিছু পয়েন্টস আছে, যেমন ওয়াটারের পোলারিটি আছে, রাইট? এটা তো জানেন ওয়াটারের পোলারিটি কেন আছে? ওএইচ বন্ডের জন্য। তাহলে এখন এমন যদি হয়, এই যে দেখেন আমি একটা মলিকিউল আরেকটা মলিকিউল ড্র করছি, সে এটা অন্য মলিকিউল, এই একটু বুঝছেন? কার ইন্টারমলিকুলার ফোর্স একটু বেশি হওয়া উচিত, সিস আর ট্রান্সের? ভেরি গুড। আমি একটু বলি, ওয়াটারের এই গ্রুপটা পোলার না, স্লাইটলি পজিটিভ নেগেটিভ, এই মানে ওএইচ গ্রুপ, ওএইচ গ্রুপ, ওয়াটার তো না, ওএইচ গ্রুপ, ওএইচ গ্রুপ এ দুটো কি পোলার না? এই ওএইচ গ্রুপও তো পোলার, তাহলে এই পোলারকে কোনোদিন অ্যাট্রাক্ট করতে পারবে না? পোলার এই পোলারকে কোনোদিন অ্যাট্রাক্ট করতে পারবে? তো অনেক দূরে। বাট এখানে এই পোলারকে কি করতে পারে? তাহলে কার ইন্টারাকশন বেশি হচ্ছে? বুঝাতে পেরেছি? তাহলে এদের ইন্টারমলিকুলার ফোর্স ডিফারেন্ট হবে, কোন সেন্সে ডিফারেন্ট? ইজ ইট ক্লিয়ার? বিকজ অ্যারেঞ্জমেন্ট দুটাই সেম সাইডে, ওদের সাথে কারো ইন্টারাকশন হচ্ছে না, অপোজিট সাইডে থাকলেই তো ইন্টারাকশন হবে। তাহলে এই যে এই স্ট্রাকচারটা আমি একজনকে ড্র করতে দেখেছি, টু মিথাইল টুইন, টু মিথাইল বিউটিটুইন, এটা কি সিস ট্রান্স না ইজেড, কোনটা হবে?
বুঝলেন, 2 মিথাইল বিউট টুইন। দেখেন 2 মিথাইল বিউট টুইন, তাই যদি হয় কার্বন কার্বন ডাবল বন্ড। আচ্ছা, ডাবল বন্ড, এতে উপরে নিচে কি গ্রুপ দিবেন? CH3। এখানেও কি? CH3। এর উপরে কি দিলাম? H। আর এখানে কি দিলাম? এর কি জিওমেট্রিক আইসোমার হবে? স্যার এটা বুঝেছেন জিওমেট্রিক আইসোমার কেন হবে না? কি? নো জিওমেট্রিক আইসোমার। আচ্ছা, যাদের আইসোমার হবে না এদেরটাও একটু ড্র করি। স্কেলেটাল ফর্মুলা, হ্যাঁ এটা বুঝছেন কেন হবে না? বিকজ এটা তো বুঝাই যাচ্ছে স্যার, এর উপরে আর নিচে কি সেম গ্রুপ বন্ডেড, একই ওয়েতে বন্ডেড, তো আইসোমার তো হবে না। এটারও নো জিওমেট্রিক আইসোমার, এটা একটু ড্র করে দেই। হ্যাঁ, তাহলে এটা ড্র করলে স্ট্রাকচার কেমন? বুঝেছেন? এই যে এখানে কিছুই নেই, মানে দুটাতেই কি আছে? হাইড্রোজেন আছে। স্কেলেটাল ফর্মুলা দেখে আইডেন্টিফাই করতে পারলে বেস্ট। ইজ ইট ক্লিয়ার? এই যে এটা নাম্বার 4 এর আইসোমার নেই। নাম্বার 5, 2 ক্লোরো বিউট টুইন। 2 ক্লোরো বিউট টুইন। জি, একটু এই অনলাইনে যারা আছেন এরাও কিছু বলে না। এই যে হ্যাঁ, আমরা এখানে করছি আর আগে স্ক্রিনটা শেয়ার করা ছিল, এখানে যা করেছি ওদের কোনোটাই নেই আর ওরাও কিছু বলে। জি, এই যে দেখেন একটু বিউট ওয়ান ইন বিউট টু ইন, আইসোমার হবে না। কি? হ্যাঁ, ওই যে ওখানে স্ক্রিনে যে ক্যামেরায় দেখছে তো। এই যে দেখেন বিউট টুইন, দেখেন একটু দেখেন বিউট টুইন, এগুলো লিখেছি জি। বিউট টুইন, এরপর প্রোপ ইন, বিউট টুইন প্রোপ ইন, এই যে প্রোপ ইন আর 2 মিথাইল বিউট টুইন। এখানে হোপফুলি যেগুলো প্র্যাকটিস করব এর মধ্যে আপনি এক্সামে কমন পাবেন, ইফ উই আর লাকি এনাফ। বাট আমি লাইক হচ্ছে সিওরিটি দিতে পারবো না এইটাই আসবে, এভাবে এভাবে নট পসিবল। এই যে 2 মিথাইল বিউট টুইন,
এটা হয়েছে। এরপর যেটা ছিল, এই যে টু ক্লোরোবিউটুইন, এটা কি সি স্ট্র্যান্ডস হবে না ইজেড হবে? And the interesting thing is, স্যার, এর আগে, হ্যাঁ, এখন অনেকেরই কি কনসেপ্ট দেখেন একটু বলি। এই যে আনা, এই যে এটাতে, হ্যাঁ, তো লিখেছি তোমার হবে না, কি হবে না, কেন হবে ওটাও বলবো। মাহাদি, আপনারা মাহাদি না? জি। এটা কেন আইসোমার হবে বুঝেছেন? সি স্ট্যান্স হবে, ইজেড, ইজেড তো হবে। এবার একটু দেখেন এখানে, এই যে সিস বিউট টুইন, এটা হয়েছে জেড বিউট টুইন। এটা দেখে না অনেক স্টুডেন্টের এই কনসেপ্ট চলে আসে, সিস হলে জেড হয়। সিস মানে কি সেম সাইড? সিস মানে তো সেম সাইড। ট্রান্স মানে কি সেম সাইড না অপোজিট সাইড? অপোজিট সাইড। এটা গ্রুপ, সেম গ্রুপ, সেম গ্রুপ সেম অ্যাটম সেম সাইড হলে সিস, সেম গ্রুপ সেম অ্যাটম অপোজিট সাইড হলে ট্রান্স। আর জেড কিভাবে হয়? এটাও সেম সাইড, বাট এখানে কি প্রায়োরিটি যার বেশি। সো এটা দেখে অনেকেরই মনে করে ও সিস বিউট টুইন, এটা তো জেড হচ্ছে ট্রান্স, তাহলে এটা কি কি হবে? ওকে ফাইন। তাহলে এখন আমাকে একটু বলেন, এই যে ফার্স্ট এর এই মলিকিউল কি সিস না ট্রান্স? এটা, এটা কি? এই তো। আর এটা কি হবে? সিস টু ক্লোরো বিউটুইন, এটাই না? এখন এটা দেখে ট্রান্স হলে কি হয়? ট্রান্স হলে কি হয়? ট্রান্স হলে ই, আর সিস হলে জেড। এরকম কোনো কিছু নেই স্যার। এখানে আমরা দেখবো ক্লোরিন আর কার্বন প্রায়োরিটি বেশি কার? ক্লোরিনের। আর এখানে হাইড্রোজেন এন্ড কার্বন প্রায়োরিটি বেশি কার? কার্বনের। তো ক্লোরিনের প্রায়োরিটি বেশি, কার্বনের প্রায়োরিটি বেশি, সো হায়ার প্রায়োর গ্রুপ সেম সাইড, তার মানে এটা কি জেড। তার মানে ট্রান্স হলেও জেড হতে পারে কি পারে না? তাহলে সি ট্রান্স আর ই জেড কে কি মিক্স আপ করবেন? না স্যার, আলাদা আলাদা দুটাই। আর এই যে ই, এরপর হয়তো পুরাটা লিখবো না, খালি আইসোমার লিখে দিব। আবারও বলবো স্যার, স্কেলেটাল ফর্মুলা বুঝেন? জি।
নাম্বার 5 হয়েছে। এবার 2 মিথাইল পেন্ট 2 এন, এটার কি সি স্ট্যান্স হবে না ইজেড হবে? সি স্ট্যান্স হবে, ভেরি গুড। 2 মিথাইল পেন্ট 2 এন। কি মায়মুনা? এখন যদি নেমিং নিয়েও প্রবলেম হয় তাহলে আসলেই প্রবলেম। এই তো হবে। এটা তো বুঝাই যাচ্ছে ডাবল বন্ডের কার্বন উপরে নিচে সেম একই গ্রুপ বন্ডেড, তার মানে এখানে কি লিখবো? কি হবে নাকিবুল? নাম্বার 7 বলবেন আপনি, নেন। ডান, ইজ ইট ডান? এই নাকুল, 3 chloro 2 methyl pentane এখনো করছে। এই এই যে 3 chloro 2 methyl pentane। কি নাকিবুল, এখনো পারছো না? কি কি নিও নিও কি বলছে? কি? হ্যাঁ, ভেরি গুড। এই যে ডাবল বন্ডটাই মেইন, হ্যাঁ। এই যে ডাবল বন্ড, এখানে CH3, এখানে CH3, এখানে CH2 CH3। আর তো দরকার নেই, আইসোমারই তো হবে না।
নো জিওমেট্রিক আইসোমার। সরি, এখানে একটা এইচ হবে না। এই যে এটা, হ্যাঁ হ্যাঁ লিখতে পারবেন, নো প্রবলেম আনাস, হ্যাঁ। এই যে এটা, হ্যাঁ। ও কোয়েশ্চেন করছে CH2 CH3, এটাকে কি আমি ডিরেক্টলি C2H5 লিখতে পারবো? ডেফিনেটলি পারবেন, এটা এইভাবেও লেখা যাবে। কি আপ টু নাম্বার 7? এইটুক বলে দিয়েছি যেগুলো হবে না, আর যেগুলো আর হবে ওগুলো নাম্বার 8 থেকে আছে। থাক, এখন আমি ক্রুড অয়েলের হ্যাজার্ড এন্ড রিস্ক পড়াবো। কি হবে না কখন, এগুলো মার্ক করে দিয়েছি। এরপরে কি হবে? যেগুলো হবে ওগুলো কি হোমওয়ার্ক দিয়েছি। তাহলে এই যে এখানে নাম্বার 7 পর্যন্ত বলে দিয়েছি, নাম্বার 8, 9, 10, এই যে 1 ব্রোমো, 2 ক্লোরো, 2 ফ্লোরো, 1 আয়োডো ইথিন। এটা কিন্তু ডিফারেন্ট, আপনারা যা দেখেছেন ওটা একটা কম ছিল, আর এখানে একটা বেশি আছে। আর এরপর 1 2 ডাইক্লোরোহেক্সেন, আর 1 2 ডাইক্লোরোসাইক্লোহেক্সেন, আর 1 4 ডাইক্লোরোসাইক্লোহেক্সেন। এই যে এই পর্যন্তই, হ্যাঁ। এই তাহলে এখান থেকে আমরা লাস্ট ক্লাসে আইসোমার্স এর এগুলো বলেছি। স্যার একটু বলবো, এই যে এখান থেকে, এই যে এখান থেকে লাস্ট ক্লাসে কপিতে লিখেছেন না, কপিতে এখান থেকে একটা নোট লিখবো। এই যে নোট, লাস্ট ক্লাসে কপিতে যেটুকু লিখেছেন। তারপর geometric isomers have different physical properties. Listen, geometric isomers have different physical properties such as melting temperature and boiling temperature. That's it. Geometric isomers have different physical properties such as melting temperature and boiling temperature, but more often they are similar. But more often they are similar. এখন এটা কেন এভাবে লিখছি এটা তো বুঝছেন একটু আগে, যে অ্যারেঞ্জমেন্টের উপরে ইন্টারমলিকুলার ফোর্স ডিপেন্ড করছে। হ্যাঁ, যদি একই সাইডে হয় তাহলে একরকম ইন্টারাকশন, ডিফারেন্ট সাইডে হলে অন্যরকম। এর সাথে আর একটা প্রবলেম, সে এই যে এই মলিকিউল লাস্ট ক্লাসে যেটা দেখেছেন, এই যে 2 ক্লোরো 3 মিথাইল পেন্ট 2 ইন 1 অল। হ্যাঁ, এই যে 3 ক্লোরো 2 মিথাইল পেন্ট 2 ইন 1 অল, এটা তো লাস্ট ক্লাসে শিখেছেন, টেক্সট বুকের কোয়েশ্চেন, এটা আমাদের আলাদা। এখন আমি বললাম স্যার এই মলিকিউলে OH রিঅ্যাক্ট করে। কে রিঅ্যাক্ট করে? OH। OH যদি রিঅ্যাক্ট করে তাহলে এবার একটু এখান থেকে বুঝে অ্যান্সার দিবেন। OH যদি রিঅ্যাক্ট করে, এই ছিল ডাবল বন্ড, এই যে এই ছিল ডাবল বন্ড, এই ডাবল বন্ডের কোন পাশে রিঅ্যাকশন হবে, অ্যাবভ আর বিলো? OH কি অ্যাবভ না উপরের দিকে না? এই যে, তাহলে এই মলিকিউলের রিঅ্যাকশনটা কোথায় হবে? বুঝাতে পেরেছি?
তো দুটো মলিকিউল কি একই ওয়েতে রিঅ্যাক্ট করবে? এদের কিছু রিঅ্যাকশন ডিফার করবে, কিছু রিঅ্যাকশন ডিফার করবে, দ্যাটস এনাফ, আর দরকার নেই। ইন্টারমলিকুলার ফোর্স ডিফারেন্ট হয় আর এদের রিঅ্যাকশন ডিফারেন্ট হয়, কিছু কেমিক্যাল প্রপার্টি ডিফারেন্ট। মোর অফেন এরা সেম, একই রকমই দেখতে, বাট এদের কি ডিফারেন্ট। আচ্ছা, পুরাটাই যদি সেম হতো তাহলে আমরা আলাদা করে পড়ছি কেন? কেন এদেরকে ডিফারেন্ট বলছি? ডেফিনেটলি কিছু ডিফারেন্ট তো থাকবে, নাকি থাকবে না? তাহলে এখন বলেন, এই মলিকিউলের রিঅ্যাকশন করাতে হলে রিঅ্যাকশনটা কি এই সাইড থেকে করাতে হবে, আর এই মলিকিউলের রিঅ্যাকশন করাতে হলে মলিকিউল এই সাইড থেকে রিঅ্যাকশন করাতে হবে। তাহলে রিঅ্যাকশনের মেকানিজমটা কি ডিফারেন্ট হবে? রিঅ্যাকশনের মেকানিজম ডিফারেন্ট হবে। ইজ ইট ক্লিয়ার? তাহলে এখান থেকে নাম্বার 2 লিখছি, দেখেন এই যে নাম্বার 2, geometric isomers can have different chemical properties. আচ্ছা, আপনি যদি বুঝেন আগেরটা আর এটা, এই দুটোর মধ্যে একটু ডিফারেন্ট লিখেছি, কি ডিফারেন্ট বলতে পারবেন? উপরেটা কি লিখে? জিওমেট্রিক আইসোমার্স হ্যাভ, হ্যাঁ, আর নিচেটা কি লিখেছি? দুটোর মধ্যে ডিফারেন্স বুঝেন? ইজ ইট ক্লিয়ার? এক্স্যাক্টলি, তার মানে রিঅ্যাকশন ডিফারেন্ট কেমিক্যাল প্রপার্টি হতে পারে, আর ফিজিক্যাল প্রপার্টি কি ডিফারেন্ট হবেই। ইজ ইট ক্লিয়ার? জিওমেট্রিক আইসোমার্স ক্যান হ্যাভ ডিফারেন্ট কেমিক্যাল প্রপার্টিজ, আর কেমিক্যাল প্রপার্টিজ এর বেসিক্যালি কোন পার্ট? রিঅ্যাকশন mechanism, but more often they are the same. But more often they are the same. একটু বুঝছেন? Is it clear? তাহলে আবারও বলছি, হোমওয়ার্ক কি দিয়েছি? 8 থেকে 13, 8 থেকে 13 কোন জায়গা থেকে? এই যে ওয়ার্কশিট থেকে। Is it clear? ওকে, তাহলে এখন এখান থেকে দেখেন এর পরের এই নোট, এই নোট নিয়ে কিছু কথা বলবো। ক্রুড অয়েল, হ্যাঁ, মারিয়াম একটু দাঁড়ান। জি, হোয়াট ইজ ক্রুড অয়েল? জি, এটা কোনো অ্যান্সার না বাবা, সরি, এটাও কোনো অ্যান্সার না। বসেন। ইকরা, মিক্সচার অফ হাইড্রোকার্বন হলে ক্রুড অয়েল বলবো? মানে ক্রুড অয়েল ইজ এ মিক্সচার অফ হাইড্রোকার্বন, ফাইন, বাট ক্রুড অয়েল, এই ক্রুড কেন? তাহলে তো ওটাকে মিক্স বলতে পারতাম। অয়েল বলছি, ক্রুড অয়েল বলছি, এগুলোর মিনিং আস করেছে। ক্রুড এই ওয়ার্ডটার মিনিং কি? ইন এ সেন্স মিক্সচার। কে বলেছেন ডেন্স? কে বলছেন ডেন্স? তো ডেন্স হলে ক্রুড বলি? তাহলে তো আমরা যখন ওই যে অ্যালুমিনিয়াম কপার লাইক হচ্ছে ওভারহেড পাওয়ার কেবল কি দিয়ে বানায়? কি দিয়ে?
অ্যালুমিনিয়াম দিয়ে বানায়, কপার দিয়ে বানায় না কেন? অ্যালুমিনিয়ামের ডেনসিটি বেশি আর কপারের ডেনসিটি কি কম, এরকম নাকি? অ্যালুমিনিয়ামের ডেনসিটি কম, কপারের ডেনসিটি বেশি। অ্যালুমিনিয়ামের এটা না বলে আমি বলি অ্যালুমিনিয়ামের ক্রুডিটি বেশি আর কপারের ডেন্স আর ক্রুড দুটো তো আলাদা জিনিস। ক্রুড অয়েলের ডেনসিটি বেশি থাকে তাই বলে সেটা। ইয়েস, এই তো এটাই হচ্ছে অ্যান্সার। হ্যাঁ, ক্রুড। স্যার ক্রুড মানে হচ্ছে ইমপিওর, ক্রুড মানে হচ্ছে র। বুঝাতে পেরেছি? সো আন্ডারগ্রাউন্ড ডিপোজিট ক্রুড অয়েল। এখন স্যার ক্রুড অয়েল নিয়ে অনেক কথা, অনেক এক্সামে কোন পার্ট থেকে কি কোয়েশ্চেন আসবে আপনার যদি কনসেপ্ট 100% ক্লিয়ার না হয় তাহলে আপনার জন্য স্যার এই ক্রুড অয়েল এটা বোঝা ডিফিকাল্ট হবে। দেখেন একটু বলি, এই ডাইনোসর দেখেছেন? কে কে দেখেছেন বাবা? জি স্যার, আমি মিরর তো দেখি দিনে 2 বার। হ্যাঁ, কে? সো এই ডাইনোসর গুলো যখন মারা গেল কোথায় গেল? আন্ডারগ্রাউন্ড ডিপোজিট। আমি ডাইনোসরের কথাই কেন বলছি, বিকজ ডাইনোসর বাদে হচ্ছে আর কোন এনিমাল এত লাইক হচ্ছে আহ বেশি অ্যামাউন্টে, এত বেশি নম্বরে তো মারা যায়নি, রাইট? সো প্ল্যান্টস, ট্রিজ, এর সাথে হচ্ছে অ্যানিমালস, নট নেসেসারিলি ডাইনোসর। হ্যাঁ, সো এই এরা যখন মারা যায় এদের বডি আন্ডারগ্রাউন্ড ডিপোজিটে থেকে থেকে এখন আমাদের বডিতে আর এনিমেলের, যে কোনো এনিমেলের বডিতে লাইক মেইনলি হচ্ছে অর্গানিক কম্পাউন্ডস আছে, এ বাদে বোনস আছে। সেই বোন কালেক্ট করে যখন মিউজিয়ামে রেখে দেয় ওটাকে কি নাম বলে? ফসিল, এই জন্য এর নাম ফসিল ফিউল। সো হোয়াট হ্যাপেন্স টু দ্য মাসল এন্ড আদার অর্গানস? ওরা আন্ডারগ্রাউন্ডে ডিউ টু দ্য প্রেসার ব্রেক করে 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 সব একসাথে মিক্স হয়। একসাথে মিক্স তো মিক্সড হতে 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 ওরাই তখন এই অয়েল ফর্ম করে। এই অয়েলকে নাম দিয়েছি আমরা ক্রুড অয়েল। এই ক্রুড অয়েল বেসিক্যালি আমরা মাটির নিচে থেকে বের করি, বের করে এটাকে ইউজ করি, ইউজ করে বার্ন করে কি বানাই? বার্ন করে ফিউয়েল বানাই না, বার্ন করে এনার্জি বানাই। আহ, কি বার্ন করে এনার্জি বানাচ্ছি তো। ফিউয়েল কাকে বলবো? যেটা বার্ন করলে এনার্জি প্রডিউস হবে সেটাই ফিউয়েল। ইট কুড বি এনিথিং, লাইক হচ্ছে যে উইন্টারে ট্রি থেকে প্ল্যান্টস থেকে যে লিভস গুলো ফল করে এগুলো কালেক্ট করে গ্রামে অনেক জায়গায় কুক করে, অনেক জায়গায় গ্রামে হচ্ছে উড প্ল্যান্ট এদের স্টেম গুলো দিয়ে বার্ন করে কুক করে, তো ওদের ফিউয়েলটা এরকম। তো ইট ডিপেন্ডস যে ফিউয়েল মেইনলি হচ্ছে, ফিউয়েলের কনসেপ্টই হচ্ছে যে সাবস্টেন্স কে বার্ন করলে কি প্রডিউস হবে? এনার্জি। আমাদের পারপাস কোনটা? কার্বন ডাইঅক্সাইড না এনার্জি? এনার্জি। এনার্জি পেলেই হলো। এই পারপাসের জন্য আমরা তখন দেখলাম যে আন্ডারগ্রাউন্ড ডিপোজিট থেকে যে অয়েলটা আমরা পাচ্ছি এটা আসলে কোনো ইউজের না। ক্রুড অয়েল বেসিক্যালি থিক স্টিকি ব্ল্যাক লিকুইড। কি? থিক স্টিকি ব্ল্যাক লিকুইড। হ্যাঁ, এই সো এই ক্রুড অয়েলের লাইক হচ্ছে ডিরেক্ট কোনো ইউজ নেই। আপনি মাটির নিচ থেকে যে ক্রুড অয়েল বের করবেন, আচ্ছা আপনার আমাকে আপনার টার দেখেছেন? টার বেসিক্যালি আলকাতরা দেখেছো নাকি বল? আলকাতরা এতদিনে তো যে কোনো এক জায়গায় শোনার তো কথা ডেফিনেট। আচ্ছা যান দেখিনি। এই যে রাস্তায় হচ্ছে রোড সারফেসিং যখন করে ব্ল্যাক কালারের একটা লিকুইড ইউজ করে, থিক স্টিকি ব্ল্যাক লিকুইড। ক্রুড অয়েল দেখতে এক্স্যাক্টলি এরকম, এক্স্যাক্টলি এরকম। বাট এই ক্রুড অয়েলের ভিতরে সব মিক্সড, মানে ক্রুড অয়েলে মিথেন, প্রোপেন, বিউটেন, হেক্সেন, হেপ্টেন, অক্টেন, ননেন, ডেকেন, উনডেকেন, ডোডেকেন যা যা আছে এভরিথিং। সাথে শুধু ওপেন চেইন না, ক্লোজ চেইন কম্পাউন্ড। ক্রুড অয়েল থেকে স্ট্রেট চেইন, ব্র্যান্ড চেইন, ওপেন চেইন, ক্লোজ চেইন, ব্র্যান্ড, আনব্র্যান্ড সব টাইপের কম্পাউন্ডই পাই আমরা। ন্যাপথালিনের নাম শুনেছেন? এটাও ক্রুড অয়েল থেকেই বের করে। ইজ ইট ক্লিয়ার? ক্রুড অয়েল কেউ যদি বলে স্যার আমি না ক্রুড অয়েল পেয়েছি, এখন ক্রুড অয়েল কোথায় পাবো? যেখানে ক্রুড অয়েল পাচ্ছি আমরা, ক্রুড অয়েল সব জায়গায় পাওয়া যায় না। যেখানে ক্রুড অয়েল পাচ্ছি ডেফিনেটলি ওখানে অনেকগুলো এনিমাল বডি আগে থেকে আন্ডারগ্রাউন্ডে ডিপোজিটে।
এই জন্য ক্রুড অয়েল শুধু আর্থ সারফেসে লাইক হচ্ছে আমরা ল্যান্ডে পাই না, আন্ডার ওয়াটারও পাই, আন্ডার দ্য সি, ওখানে তো এই যে ফিশ এগুলা লাইক হচ্ছে এই যে লাইক হচ্ছে অ্যাকোয়াটিক লাইফস যারা আছে, অ্যাকোয়াটিক অ্যানিমালস যারা আছে, এদের মারা যাওয়ার পর ওরাও আন্ডারগ্রাউন্ড ডিপোজিট, ওখান থেকে ব্রেক ডাউন করে করে কি ফর্ম করে, এই যে ক্রুড অয়েল। তো ক্রুড অয়েল আপনি বলবেন গাড়ি থেকে, আমি স্যার মাটি থেকে বের করে এটাকে আমার কারে দিব, কার চলবে না স্যার চলবে। আপনাকে ক্রুড অয়েলকে সেপারেট, ক্রুড অয়েলের ফার্স্ট কাজই হচ্ছে কি সেপারেট। এই তো ক্রুড অয়েলকে আমরা পেট্রোলিয়ামও বলতে পারি। ইজ ইট ক্লিয়ার? ক্রুড অয়েল নিয়ে ফ্র্যাকশনাল ডিস্টিলেশন করি, এই ফ্র্যাকশনাল ডিস্টিলেশন আমি মনে করি এ লেভেলে আপনাদের আমার আর বলার দরকার নেই, ও লেভেলেই পড়েছে। তো ক্রুড অয়েলকে নিয়ে বাট কিছু পয়েন্টস আছে একটু বলে দিই। ক্রুড অয়েল বের করলেন, বের করে এটাকে আন্ডারগ্রাউন্ড ডিপোজিট থেকে আপনি একটু হিট দিয়ে গ্যাসে কনভার্ট করছেন, কনভার্ট করে এটাকে ফ্র্যাকশনেটিং কলামে দিয়ে দিচ্ছেন। কোথায়? ফ্র্যাকশনেটিং কলাম। দ্য কলাম ইজ হট অ্যাট বটম and gradually becomes cooler towards the top। তার মানে এই ফ্র্যাকশনেটিং কলামের ভিতরে একটা টেম্পারেচার গ্রেডিয়েন্ট আছে। যখনই লাইক হচ্ছে অয়েল গুলো উপরে উঠে, গ্যাস গ্যাস যখনই উপরে উঠছে, এরা ডিফারেন্ট ডিফারেন্ট পয়েন্টে কন্ডেন্স হয়, কন্ডেন্সে আবার লিকুইড ফর্ম করে। আর কোন পয়েন্টে কন্ডেন্স হবে ইট ডিপেন্ডস অন ইটস বয়লিং পয়েন্ট। সো ক্রুড অয়েল কে সেপারেট করে, ক্রুড অয়েল বেসিক্যালি কি অনেক বড় একটা মিক্সচার। আমি ক্রুড অয়েল কে স্যার ও লেভেলে এই এক্সাম্পলও দিয়েছিলাম। ক্রুড অয়েল কে আমরা একটা স্কুলের সাথে কম্পেয়ার করি। একটা স্কুলে কি ক্লাস 7 আছে, 8 আছে, 9 10 11 প্লে গ্রুপ 1 2 3 সবই তো একসাথে মিক্স। আমি যদি গ্রাউন্ডে এখন সবাইকে আসতে বলি যে প্লে গ্রুপ থেকে আপ টু 12 সবাই একটু স্কুলের এই যে ফিল্ডে চলে আসেন, আসার পর এই ওখানে সবাই একসাথে মিক্স না। এরপর আমি করলাম কি, আমি বললাম ওকে ফাইন, ক্লাস 1 লেফট সাইডে যাবেন, ক্লাস 2 রাইট কর্নারে যান, এ লেভেল যারা আছে ওরা একটা কর্নারে যান। এখানে এ লেভেল এ সে টু এদেরকে কি সেপারেট করছি না, জাস্ট এ লেভেল সেপারেট করছি। তারপর ওখান থেকে যেয়ে না ওদেরকে বলবো এই এস এই সাইডে যাও, লেফটে যাও, এ টু রাইটে যাও। ইজ ইট ক্লিয়ার? সেপারেশন অনেকগুলো স্টেপ। আমি বললাম এই ক্লাস 1 থেকে 5 যারা আছে ওরা এই ফিল্ডের হচ্ছে ইস্ট কর্নারে চলে যান। ক্লাস 6 থেকে 8 পর্যন্ত যারা আছেন ওরা ওয়েস্ট কর্নারে চলে যান। ও লেভেল যারা আছে 9 10 এরা যাবে আরেকটা কর্নারে, এ লেভেল আরেকটা কর্নারে। তার মানে একটা প্রাইমারি সেপারেশন। প্রাইমারি সেপারেশনে কি এক একটা সিঙ্গেল কম্পাউন্ড পাবো? স্টিল উই আর গেটিং আ মিক্সচার বিকজ কার্বন 1 2 3 4 এদের স্টেট কি গ্যাস। ক্রুড অয়েল কে সেপারেট করলে গ্যাস গুলো একসাথে আসছে। তার মানে এই গ্যাস বেসিক্যালি কি একটা কম্পাউন্ড নাকি চারটা কম্পাউন্ডের মিক্সচার? চারটা না স্যার, আর ভিতরে আরো অনেক কম্পাউন্ড। তাহলে ক্রুড অয়েল কে সেপারেট করে যেটাই আপনি পাচ্ছেন ফ্র্যাকশনাল ডিস্টিলেশন করার পর এদেরকে বলছি ফ্র্যাকশন। এক একটা ফ্র্যাকশনে কি একটা সিঙ্গেল কম্পাউন্ড নাকি এক একটা ফ্র্যাকশন স্টিল আ মিক্সচার, বাট এই মিক্সচারটা কি ছোট মিক্সচার। তাহলে পেন্টেন, হেক্সেন, হেপটেন, অক্টেন, ননেন মানে কার্বন 5 পেন্টেন, কার্বন 6 হেক্সেন, কার্বন 7 হেপটেন, কার্বন 8 অক্টেন, কার্বন 9 ননেন, এরা সব একসাথে কালেক্ট হয়। ওটাকে আমরা নাম দিলাম গ্যাসোলিন। কি নাম দিয়েছি? গ্যাসোলিন। এরপর কার্বন 10 11 12 এটার নাম দিলাম কেরোসিন। কার্বন 12 13 14 এদের নাম দিলাম ডিজেল। ইজ ইট ক্লিয়ার? তাহলে দেখেন কার্বন নাম্বার বাড়ছে। কার্বন নাম্বার বাড়লে এখন আমাকে একটু বলবেন তিনটা ফিউয়েলের, আচ্ছা চারটা ফিউয়েলের কথা বলি। চারটা। ফার্স্টে বলেছি কি রিফাইনারি গ্যাস, গ্যাস না গ্যাসেস, গ্যাসেস বিকজ ওখানে একটা গ্যাস নেই। নাম্বার 2 তে বলেছি গ্যাসোলিন আর পেট্রোল। গ্যাসোলিন এর আরেকটা নাম কি পেট্রোল। পেট্রোলে কি কি আছে? পেন্টেন, হেক্সেন, হেপটেন, অক্টেন, ননেন। এখন এক স্টুডেন্ট বলছে স্যার আমার না পেট্রোল দরকার না, আমার শুধু অক্টেন। কি দরকার? অক্টেন। তাহলে পেন্টেন, হেক্সেন, হেপটেন, অক্টেন, ননেন এটাকে নিয়ে এখন কয়টা কম্পাউন্ড? 5টা কম্পাউন্ড ভিতরে মিক্স। এটাকে নিয়ে আবার ফ্র্যাকশনাল ডিস্টিলেশন করলে আমরা অক্টেনকে আলাদা করতে পারবো কি পারবো? পারবো। ইজ ইট ক্লিয়ার? এখন এই অক্টেন, তাহলে পেট্রোল আর অক্টেন এদের মধ্যে কাকে সেপারেট করতে আমাদের বেশি প্রসেসিং করা লাগলো? অক্টেনকে। ক্রুড অয়েলকে সেপারেট করে পেট্রোল পেয়েছেন, এই পেট্রোলকে ফার্দার সেপারেট করে অক্টেন পেয়েছেন। তাহলে বলেন তো স্যার ডেফিনেটলি মার্কেটে কোনটার প্রাইস বেশি হবে? অক্টেন। আপনি মার্কেটে গেলে দেখবেন অক্টেনের প্রাইস রিলেটিভলি বেশি। কত বেশি রিসেন্ট আমি জানি। হ্যাঁ এই
135 টাকা ছিল পার লিটার, এখন কত 130 or 126 এরকম হতে পারে। I don't know। দেখেন, ইজ ইট ক্লিয়ার? তো পেট্রোলের চেয়ে কি অকটেনের প্রাইস কেন বেশি এটা বুঝছেন? এখন তাহলে আরেকটা কোয়েশ্চেন, স্যার পেট্রোলের চেয়ে ডিজেলের প্রাইস কি? আচ্ছা, পেট্রোল আর ডিজেল এদের মধ্যে কার কার্বন বেশি? ডিজেল। তো কার্বন বেশি মানে বার্ন করতে অক্সিজেন লাগবে বেশি। বার্ন করতে যদি অক্সিজেন বেশি লাগে, তার মানে ইনকমপ্লিট কম্বাশনের পসিবিলিটি কি বেশি? কার ইনকমপ্লিট কম্বাশনের পসিবিলিটি বেশি, ডিজেল আর পেট্রোল? ডিজেল। এই জন্য ডিজেল কেউ কারে চালাতে চায় না, বাট কিছু কার্স আছে যারা ডিজেলে চলে। সো মোস্টলি হচ্ছে কারের ফিউয়েল হচ্ছে পেট্রোল, আর এই পেট্রোলের মধ্যে অনেকে ভালো ফিউয়েল খুঁজে, তাদের জন্য কি অকটেন। এরপর এর চেয়ে কম প্রাইস কার? ডিজেল। ডিজেলের প্রাইস কম কেন? বিকজ ডিজেল কেউ নিতে চায় না, ডিজেলের কার্বন বেশি, ইনকমপ্লিট কম্বাশনের পসিবিলিটি বেশি, বিকজ ডিজেলকে বার্ন করতে অক্সিজেন লাগবে কি বেশি। And একটু অক্সিজেন কম পড়লে ইনকমপ্লিট কম্বাশন হয়, ব্ল্যাক স্মোক প্রডিউস হওয়া শুরু হয়। এজন্য কারে কেউ ডিজেল ইউজ করতে চায় না, কারের ইঞ্জিন গুলো এভাবে বানানো যেখানে ডিজেল ইউজ হবে না। তো এখন ডিজেল কেউ নিতে চায় না, এই জন্য দেখবেন ডিজেল ইউজ করে কোথায়? ট্রাক, বাস, লরি, এরা ইউজ করে। আপনি রাস্তা দিয়ে যাওয়ার টাইমে দেখবেন ট্রাকের যে স্মোক অনেক বেশি ব্ল্যাক, জাস্ট বিকজ অফ দিস। সো স্মোক ব্ল্যাক হওয়ার রিজন হচ্ছে ইনকমপ্লিট কম্বাশন হচ্ছে, হ্যাঁ। বাট স্মোক ব্ল্যাক হওয়ার রিজন যে ফিউয়েল খারাপ তা কিন্তু না। এখন আরেকজনের কার আছে, ও কারে অকটেন দিয়ে চালায়, বেস্ট ফিউয়েল অকটেন, ওটা দিয়ে চালায় প্রপারলি, এই ইঞ্জিনটা আর হচ্ছে এয়ার ফ্লো ক্লিন করে না। না করলে এনাফ অক্সিজেন ভিতরে যেতে পারবে না, পাইপস গুলো ক্লগ হয়ে থাকে, ভিতরে হচ্ছে ডাস্ট জমে আছে, এয়ার ফ্লো হচ্ছে না প্রপারলি, ভিতরে অক্সিজেন যাচ্ছে না। তো যতই ভালো ফিউয়েল দেন না, তো বার্নিং তো কমপ্লিট হবে না, হবে? ইজ ইট ক্লিয়ার? তাহলে এখন কি বলছি দেখেন, একটা ভেহিকেল থেকে ব্ল্যাক স্মোক প্রডিউসার দুটো রিজন হতে পারে। either নাম্বার ওয়ান, ফিউয়েলটা ভালো না, or নাম্বার টু, ইঞ্জিন। ইজ ইট ক্লিয়ার? ওকে। তাহলে স্যার এখন এই যে ডিজেল, ডিজেল বার্ন করলে এই স্মোকটা ব্ল্যাক হয়, ডিজেলের চেয়ে বেশি কার্বন আছে ফিউয়েল অয়েলের। ফিউয়েল অয়েলের একটা নাম গ্যাস অয়েল, ওটাতে কার্বন কি হবে? আরো বেশি। কেউ নিবে না, এজন্য ওই অয়েল কেউ নেয় না। লাস্টে ওই অয়েল কারা নেয়? ফ্যাক্টরি, ইন্ডাস্ট্রি, মিল, পাওয়ার স্টেশন আর শিপ। শিপ থেকে যে স্মোক বের হয় কি দেখেছেন? অনেক বেশি ব্ল্যাক। ইন্ডাস্ট্রি থেকে, মিল, পাওয়ার স্টেশন, এগুলা থেকে যে স্মোক বের হয় এগুলো কি অনেক বেশি, বিকজ ওই মেইন হচ্ছে ফিউয়েল অয়েল কেউ নিতে চাচ্ছে না, না নিতে চাইলে ওর ডিমান্ড কি কম, ডিমান্ড কম দেখে প্রাইস কম, প্রাইস কম দেখে ওরা নিয়ে নিয়ে ইউজ করে। ইজ ইট ক্লিয়ার? তাহলে সবচেয়ে ভালো ফিউয়েল কোনটা সিরিয়ালি বলেন? এই যে নাম্বার ওয়ান, রিফাইনারি গ্যাসেস, নাম্বার টু, গ্যাসোলিন, নাম্বার থ্রি, কেরোসিন, নাম্বার ফোর, ডিজেল, নাম্বার ফাইভ, ফুয়েল অয়েল। এই পাঁচটার মধ্যেই বলেন সবচেয়ে বেস্ট ফুয়েল কোনটা? রিফাইনারি গ্যাস, ভেরি গুড। এই জন্য দেখবেন রাস্তায় যত সিএনজি গুলো চলে না, সিএনজি, আচ্ছা এই সিএনজি নাম সিএনজি বিকজ এর ফিউয়েল সিএনজি। হ্যাঁ, সিএনজির মিনিং হচ্ছে কি? সিএনজির মিনিং হচ্ছে কম্প্রেসড ন্যাচারাল গ্যাস। ওদের যে কারে, ওদের যে হচ্ছে লাইক বেসিক্যালি দে আর থ্রি হুইলার অটো রিক্সা, হ্যাঁ, সিএনজি না কিন্তু। এই তো ওদের যে ফিউয়েল, এই ফিউয়েল রাখার জন্য, এদের ফিউয়েলটা তো গ্যাস, এই গ্যাস রাখার জন্য দে ইউজ আ ট্যাঙ্ক অর সিলিন্ডার। এই সিলিন্ডারে বেসিক্যালি ফিউয়েল হচ্ছে ওদের ন্যাচারাল গ্যাস, ওদের ফিউয়েল কি ন্যাচারাল গ্যাস। আর এই ন্যাচারাল গ্যাসকে কম্প্রেসড ফর্মে ইউজ করে দেখে এদের ফিউয়েলের নাম কি? সিএনজি। ইজ ইট ক্লিয়ার? বাট আমরা এখন ওদেরকে কি বলি? সিএনজি। হ্যাঁ, মানে ফিউয়েলের উপরেই নাম বেস করে। এই এখন একটু বুঝেন, এই এই সিএনজি। তাহলে রাস্তায় যত এই যে থ্রি হুইলার অটো রিক্সা যাবে, এই যে এগুলো যদি দেখেন, আপনি কোন সিএনজি থেকে, আমি আবারও বলছি এটা সিএনজি বেসিক্যালি ফিউয়েল, হ্যাঁ, এই ভেহিকেলের নাম সিএনজি না, তা আমাদের লিমিটেশন, আমরা ওটাকে এভাবে করে চিনি। হ্যাঁ, সো এখান থেকে যে স্মোক বের হয় কোনোদিন ব্ল্যাক দেখবেন না। কেন? বিকজ ও কি ইউজ করছে? গ্যাস। গ্যাস মানে কার্বন কি কম,
কম দেখে বার্নিং কি ভালো হয়? ভালো হয় দেখে কি কমপ্লিট কম্বাশন হয়, স্মোক আর ব্ল্যাক হয় না। তাহলে সবচেয়ে ভালো ফুয়েল বলছি রিফাইনারি গ্যাস। তাহলে রিফাইনারি গ্যাসের প্রাইস সবচেয়ে বেশি হওয়া উচিত। বাট আমরা তো জানি স্যার গ্যাসে নাকি গাড়ি চালালে খরচ কম হয়। শুনেছেন? হ্যাঁ, কেন? বিকজ হচ্ছে গ্যাসে গাড়ি চালালে খরচ কম হচ্ছে, ফাইন, দ্যাটস এ রিজন যে গ্যাসের হচ্ছে স্টোরেজ নিয়ে প্রবলেম। ডিমান্ড কিন্তু এই পেট্রোল আর অকটেনেরই বেশি। গ্যাস স্টোর করে রাখা যায় না, অনেক বড় সিলিন্ডার, এর ভিতরে গ্যাস অল্প একটু নিয়েছে। যারা এই গ্যাসে গাড়ি চালায় তাদের দেখবেন এদের ডেইলি দিনে একবার অর 2 দিন পর পর গ্যাস ভরে আনতে। আপনি যদি আপনার কার আর আপনার যে ট্রান্সপোর্ট আছে এটাকে যদি পেট্রোল আর অকটেন দিয়ে ফুল করে ফেলেছেন, ফাইন, এরপর দেখবেন লাইক 4-5 ডেজ, ইভেন আ উইক আর যেতে হচ্ছে না। এরকম আপনি কখন ফেস করবেন? সে আপনি ঢাকা থেকে যাচ্ছেন চট্টগ্রাম, যাওয়ার টাইমে যদি গ্যাসের গাড়ি হয়, ও রাস্তায় মাঝখানে 2বার থেমে গ্যাস নিবেই। 300 কিলোমিটারের পর ওকে গ্যাস নিতে হয়। কিছু কিছু কার আছে লাইক 150 কিলোমিটারের পর গ্যাস নেয়, এরকম। বাট আপনি যদি এটা লাইক হচ্ছে পেট্রোল আর অকটেন দিয়ে ট্যাঙ্ক ফুল করে নেন, হোপফুলি আপনি চট্টগ্রাম যে চট্টগ্রামে ঘুরে আবার ওটা দিয়ে ব্যাক করবেন। ইজ ইট ক্লিয়ার? কি বলেছি বুঝছেন? জি। তাহলে এখন কি বলছি, এই যে এর সাথে আরেকটা অ্যাডভান্টেজ হচ্ছে স্টোরেজের। আপনি আপনার কারের ট্যাঙ্ক ফুল করেছেন, ফুল করার পর আপনার মনে হচ্ছে রাস্তায় তো অয়েল লাগতে পারে, ফিউয়েল লাগতে পারে, একটা 7 আপের বটলে, 2 লিটারের 7 আপের বটল, ওটাতেও আপনি অয়েল নিয়ে নিন, যে লাগলে আবার আমি ফিল করে। গ্যাস পারবেন এভাবে? এই জন্য গ্যাসের ডিমান্ড কম রিলেটিভ টু হোয়াট? পেট্রোল আর অকটেন, গ্যাসের ডিমান্ড কম, বাট গ্যাসের স্টোরেজ প্রবলেম, এই জন্য। তাহলে সবচেয়ে ভালো ফুয়েল কোনটা? হ্যাঁ, সবচেয়ে ভালো ফুয়েল, আচ্ছা আমি বলিনি কোনটার কমপ্লিট কম্বাসন কোনটার? রিফাইনারি গ্যাস। বাট রিফাইনারি গ্যাসের চেয়েও গ্যাসোলিনের ডিমান্ড, পেট্রোলের ডিমান্ড বেশি। কেন? স্টোরেজ আর লাইক হচ্ছে সেম স্পেসে লিকুইড যদি রাখেন, বেশি মলিকিউল স্টোর করতে পারবেন না। আর গ্যাস হলে কি কম্প্রেস করে রাখতে হবে, এটাই মেইন। তো এই জন্য হাইলি ডিমান্ডেড ফুয়েল কোনটা? হাইলি ডিমান্ডেড ফুয়েল কোনটা? গ্যাসোলিন আর পেট্রোল। এটার আরেকটা রিফাইন্ড ফর্ম কি? অকটেন। এগুলো হাইলি ডিমান্ড। এখন এখানে দেখেন একটা পয়েন্ট, আমি লাইক হচ্ছে আহ একটা এরকম ক্রুড অয়েল আনিয়েছি সে ফ্রম সৌদি আরবিয়া, আর একটা ক্রুড অয়েল আনিয়েছি ইরান থেকে, দুটো তো ডিফারেন্ট। আর নিয়ে আসার পর আমরা এদের কোনো রিয়াকশন কিন্তু করাইনি, হিট দিয়ে কি বানিয়েছি? গ্যাস। গ্যাস হয়ে যাওয়ার পর গ্যাসগুলোকে কুল করেছি, কুল করার পর এরা লিকুইড হয়েছে, এই লিকুইডকে জাস্ট আলাদা করেছি, মানে ফ্র্যাকশনে সেপারেট, ফ্র্যাকশনাল ডিস্টিলেশন। যে সৌদি আরবিয়া থেকে যে আমি ক্রুড অয়েলটা আনিয়েছি, এটাতে আমি 10% গ্যাসোলিন পেয়েছি, আর ইরান থেকে যে ক্রুড অয়েল আনিয়েছি এটাতে 15% গ্যাসোলিন পেয়েছি। তাহলে আমার কোনটাতে প্রফিট বেশি? ইজ ইট ক্লিয়ার? ডিফারেন্সটা বুঝাতে পেরেছি? তখন লাইক হচ্ছে প্রবলেমটা হচ্ছে যে গ্যাসোলিনের এত ডিমান্ড। আচ্ছা, গ্যাসোলিনের ডিমান্ড এত বেশি হওয়ার রিজন হচ্ছে গ্লোবালি কত বিলিয়ন কার্স আছে। ইজ ইট ক্লিয়ার? সেই জন্য কারের ফিউয়েলই তো হচ্ছে গ্যাসোলিন। আর অন্য যে ফিউয়েল গুলো আছে, এই যে ডিজেল, আপনি রাস্তা দিয়ে যাওয়ার টাইমে কয়টা ট্রাক দেখবেন আর কয়টা কার, বুঝেন তো? হ্যাঁ, এই সো এই জন্য হচ্ছে লাইক এই যে ফিউয়েল, যেখানে আমি 10% গ্যাসোলিন পেলাম, ওখানে যে প্রফিট হবে তার চেয়ে যেখানে 15% গ্যাসোলিন পাবো প্রফিট বেশি। আমি কিন্তু কোনোটা বানাইনি, আমি জাস্ট ক্রুড অয়েল কিনে এনে কি করেছি? সেপারেট করেছি। আপনি ডেইলি স্টারে দেখবেন ওখানে যে অয়েলের প্রাইস দেয়া থাকে, ওটা ক্রুড অয়েলের প্রাইস। কে কাকে কিভাবে সেপারেট করবে, ইটস আপ টু দেম। ইজ ইট ক্লিয়ার? এই বিজনেস পেজে দেখবেন ডেইলি স্টার, হ্যাঁ, এই যে ওখানে অয়েলের ট্যাঙ্ক ব্যারেল দেয়া থাকে, ওখানে দেয়া থাকে। আচ্ছা ফাইন স্যার, সো এই যে এখানে এই ক্রুড অয়েল আনার পর এখন কেমিস্টরা তখন করলেন কি? দে ডিভাইসড আ মেথড, যে মলিকিউলের চেইন, কার্বন চেইন অনেক বড়,
তাকে ব্রেক করতে হবে। কার্বন চেইন ব্রেক করলে চেইনটা কি ছোট হয়ে যাবে, আর ছোট হয়ে গেলে সবগুলো কি গ্যাসোলিন হয়ে যাবে। যেমন ডিজেল, ডিজেলের কার্বন চেইন লেন্থ কি সেম না বড়? এটাকে যদি আমি কার্বনের চেইনটাকে ব্রেক করতে পারি, চেইনটা ছোট হয়ে যাবে, ছোট হয়ে গেলে এটা ডিজেল থাকবে না, কি হয়ে যাবে, গ্যাসোলিন হয়ে যাচ্ছে। এর সাথে অ্যালকিন প্রডিউস হয়, এর সাথে কি অ্যালকিন ইথিন প্রডিউস হয়। এখন এখান থেকে একটা কোয়েশ্চেন, স্যার অ্যালকেনের সোর্স কি? আমরা অ্যালকেন কোথায় পাই? ক্রুড অয়েলে পাই। আর অ্যালকিন কোথায় পাই? ক্রুড অয়েলকে ক্র্যাক করলে পাই। আচ্ছা, অ্যালকেন আর অ্যালকিন এদের মধ্যে কে বেশি রিঅ্যাক্টিভ? অ্যালকিন। আপনার কি মনে হয় না যে অ্যালকিন বেশি রিঅ্যাক্টিভ দেখে নিচে আন্ডারগ্রাউন্ডে যদি কোনো অ্যালকিন থাকে, ও তো এতদিনে রিঅ্যাক্ট করে ফেলা উচিত। অ্যালকিন রুম টেম্পারেচারেই রিঅ্যাক্ট করতে পারে, রাইট? অ্যালকিন রিঅ্যাক্টিভ রুম টেম্পারেচারেই রিঅ্যাক্ট করে, তো মাটির নিচে আর কোনো অ্যালকিন এতদিনে আছে? সব তো রিঅ্যাক্ট করে ফেলেছে। তার মানে ক্রুড অয়েলে কোনো অ্যালকিন থাকে না। এখান থেকে যদি আমাকে অ্যালকিন বানাতে হয়, এই ক্রুড অয়েলকে যখন ক্র্যাক করি আমরা, লং চেইন মলিকিউল ব্রেক করে কি হয়, শর্ট চেইন হয়, আর তার সাথে অ্যালকিন প্রডিউস হয়, ইথিন প্রডিউস হয়। ইথিন থেকে আমরা পলি ইথিন বানাই, ইথিন থেকে আমরা ইথানল বানাই। প্রোপিন প্রডিউস হয়, এই প্রোপিন থেকে পলিপ্রোপিন বানাই। পলিপ্রোপিন বেসিক্যালি প্লাস্টিক। এই প্রোপিন থেকে আমরা প্রোপেন টুঅল বানাই, এই প্রোপেন টুঅল বেসিক্যালি হ্যান্ড স্যানিটাইজারে যে অ্যালকোহল এটা। তার মানে আমরা যদি ক্র্যাক করি, ক্র্যাক করার দুইটা অ্যাডভান্টেজ। নাম্বার ওয়ান কি, লং চেইন মলিকিউল ব্রেক করে শর্ট চেইন মলিকিউল প্রডিউস করছে। আর শর্ট চেইন মলিকিউল প্রডিউস হলে অ্যাডভান্টেজ কেন? বিকজ শর্ট চেইন মলিকিউলের কি ডিমান্ড বেশি। আর এর সাথে কি প্রডিউস হয়, অ্যালকিন প্রডিউস হয়। অ্যালকিন প্রডিউস হচ্ছে মানে কি, অ্যালকিনকে আমরা ফার্দার কি করতে পারি, রিঅ্যাক্ট করে প্লাস্টিক বানাতে পারি, পলিমার বানাতে পারি, অ্যালকোহল বানাতে পারি। ইজ ইট ক্লিয়ার? প্রোপিন যদি পান, প্রোপিন থেকে আপনি কি বানাবেন, প্রোপানল বানাবেন। এই প্রোপানল কোথায় ইউজ হয়, হ্যান্ড স্যানিটাইজারে যে অ্যালকোহল, এটাই বলছি। হ্যাঁ, তো এরকম আমরা ক্র্যাক করলাম। ক্র্যাকিং করার অ্যাডভান্টেজ রিজনটা ছিল লং চেইন মলিকিউলের সাপ্লাই বেশি বাট ডিমান্ড কম। কেন? বিকজ দে আর নট গুড এস ফিউয়েল। ওদেরকে বার্ন করলে কি ব্ল্যাক স্মোক প্রডিউস হয় বেশি, ইনকমপ্লিট কম্বাশন হয় বেশি। তাহলে কি করতে পারি আমরা? আমরা বলছি স্যার এদেরকে ক্র্যাক করেন। ক্র্যাক করলে কি শর্ট চেইন মলিকিউল প্রডিউস হবে, আর শর্ট চেইন মলিকিউলে কি বেশি, ডিমান্ড বেশি, whereas এর সাপ্লাই কি লিমিটেড, কম ছিল। তো এই ক্র্যাক করলে এটাই অ্যাডভান্টেজ হয় যে আমাদের শর্ট চেইন মলিকিউলের ডিমান্ড ফুলফিল হয়, আর এর সাথে বাই দিস টাইম আমরা একটা বাই প্রোডাক্ট পাই, দ্যাট ইজ অ্যালকিন। তাহলে আরেকবার, অ্যালকেনের সোর্স কি, ক্রুড অয়েল, পেট্রোলিয়াম, এই তো। আর অ্যালকিনের সোর্স কি, ক্র্যাকিং অফ ক্রুড অয়েল। এটুকু বুঝছেন? এখন এখান থেকে দেখেন, নর্মালি একটা জিনিস চিন্তা করেন, এই 8 কার্বনের একটা অ্যালকেন, কি নাম? an alkane that is 8 carbon atom, কি নাম? অক্টেন। এই অক্টেন কি করি আমরা, কি করি, কারে দিয়ে বার্ন করে এনার্জি প্রডিউস। এখন সে এই যে 2024 নভেম্বর আজকে, হ্যাঁ, সে 2025 এই যে নেক্সট ইয়ার কামিং, এখানে জানুয়ারিতে এই সায়েন্টিস্টরা একটা লাইক রিসার্চ করে বের করেছে অক্টেন থেকে না আরেকটা কিছু বানানো যায় যেটা অনেক ডিমান্ড, আর এর হচ্ছে অনেক বেশি হচ্ছে ইম্পর্টেন্স আছে। কেউ কি আর কারে অক্টেন দিয়ে বার্ন করবে? সে ধরে নেন না যে এরকম বের করলো যে মাইগ্রেনের একটা মেডিসিন, এটা অক্টেন দিয়ে বানানো, ওয়ার্ল্ড ওয়াইড এর অনেক বেশি দিবে, সে ফর এন এক্সাম্পল। তাহলে কেউ আর অক্টেন গাড়িতে দিবে? সব অক্টেন দিয়ে কি করবে, ওই মেডিসিন বানানো শুরু করবে। ইজ ইট ক্লিয়ার? আমি বুঝাতে চাচ্ছি স্যার আমরা বার্ন করি কোনটা, কি যার আর কোনো ইউজ নেই। অ্যালকেনের কোনো ইউজ নেই। কেন? বিকজ ওদের কি বন্ড, সিঙ্গেল বন্ড, সিঙ্গেল বন্ড কি সিগমা অফ আই, সিগমা ইজিলি ব্রেক করে না, না করলে কি করব, ফেলে দিয়ে রাখবো, গাড়িতে দিয়ে বার্ন করি। ইজ ইট ক্লিয়ার? এখন অ্যালকিনও তো বার্ন করা যায় না, যায় না, বাট অ্যালকিন কেউ বার্ন করে, অ্যালকিন থেকে অন্য কিছু বানায়। ইজ ইট ক্লিয়ার? তাহলে অ্যালকেন, অ্যালকেন হ্যাজ নো ডিরেক্ট ইউজ। তো কি করি আমরা, আমরা বার্ন করে কি প্রডিউস করছি, এনার্জি প্রডিউস করছি। বাট এখন এটা করতে যে একটা সিভিয়ার প্রবলেম হচ্ছে, এই জন্য এর নাম দিয়েছি আমরা ফসিল ফিউয়েল।
কি ফিউয়েল? এই ফিউয়েল। আর এই ফসিল ফুয়েলের সবচেয়ে নাম্বার 1 প্রবলেম ছিল এটা ফাইনাইট, কয়দিন পর শেষ হয়ে যাবে, শেষ হয়ে গেলে কি করব, এটা একটা ইস্যু। বাট বাই দিস টাইম আরেকটা প্রবলেম হচ্ছে, দেখেন এই ক্রুড অয়েল কোথায় ছিল? মাটির নিচে ছিল, ভালো ছিল, আমাদের দরকার আমরা বের করেছি, বের করে আমাদের দরকার কি? এনার্জি। এনার্জি শিল দরকার দেখে আমরা ওদেরকে বার্ন করে এনার্জি প্রডিউসার কারে দিলাম, অক্টেন দিয়ে বার্ন করে ফেললাম, আমি একটু ঘুরলাম ফিরলাম, এই লাইক আমার পারপাস সার্ভ হলো। বাট বাই দিস টাইম এই ফিউয়েল যে বার্ন হলো, বার্ন হয়ে কি প্রডিউস করলো? কার্বন ডাইঅক্সাইড। এই কার্বন ডাইঅক্সাইড তো এয়ারে থেকে গেল। ইজ ইট ক্লিয়ার? কেন এই কথাগুলো বলছি? একটু রাস্তাঘাটে বাসায় একটু চিন্তা করবেন। সে আমরা আর্থে কতদিন থাকবো? 60-70 ইয়ার্স। কেউ যদি লাকি হয় 100 ইয়ার্স। তো আপনি 100 ইয়ার্স, এখন বুঝেন 100 ইয়ার্স আমরা আর্থে থাকছি, আমরা এত বেশি ফসিল ফুয়েল বার্ন করে এত বেশি কার্বন ডাইঅক্সাইড প্রডিউস করছি, আমরা আর্থে থাকি না থাকি, বাট যে ফিউয়েল ছিল এই ফিউয়েলটাও বার্ন করেছেন, ফাইন। বাট এই যে ফিউয়েলের যে এট দ্য এন্ড অফ দ্য প্রোডাক্ট কার্বন ডাইঅক্সাইড, ও তো এয়ারে থেকে যাবে। তার মানে এই ফিউয়েলটা আর থাকছে না, বাট এই ফিউয়েলের একটা ফুড এয়ার থাকছে ইন দা ফর্ম অফ কার্বন ডাইঅক্সাইড। এটাকে নাম দিয়েছি আমরা কার্বন ফুড। কি ফুটপ্রিন্ট? কার্বন ফুটপ্রিন্ট। ইজ ইট ক্লিয়ার? এটা নাম কি দিয়েছি? কার্বন ফুটপ্রিন্ট। এখন বুঝেন এই ফসিল ফুয়েলটা মাটির নিচে ছিল, ভালো ছিল, আপনি বের করলেন, বের করে ওটাকে এনার্জিও প্রডিউস করলেন, আপনার পারপাস সার্ভ হয়ে গেল। বাট এয়ারে ডে বাই ডে কি বাড়ছে? কার্বন ডাইঅক্সাইড বাড়ছে। আর তার সাথে আমাদের আরো প্রবলেম আছে, আমরা ডিফরেস্টেশন করছি, উই আর কাটিং ডাউন ট্রিজ, কার্বন ডাইঅক্সাইড এয়ার থেকে যাচ্ছে না, যাচ্ছে। এখন একজন কি কাজ করেছে দেখেন একটু, এই যে এখন একজন একটা কাজ করেছে, কি করেছে দেখেন, সে করেছে কি, লাইক ও একটা ট্রি প্ল্যান্ট করলো, ওটা ডে বাই ডে গ্রো করলো, গ্রো করে যখন অনেক বড় হয়ে গেল, ওটাকে কাট ডাউন, কাট ডাউন করে এখন ওকে বলছি কি করবেন, এটা দিয়ে না আমি কুক করবো, এটা দিয়ে আমি এনার্জি প্রডিউস করব, বার্ন করব, এই। সো ওই ট্রির যে উড পেয়েছে, এই উড বার্ন করলো, বার্ন করলে কি প্রডিউস হবে? কার্বন ডাইঅক্সাইড। এনার্জি তো প্রডিউস হচ্ছে, মেইন পারপাস তো এনার্জি, এনার্জির সাথে কি প্রডিউস হচ্ছে? কার্বন ডাইঅক্সাইড। এই কার্বন ডাইঅক্সাইড এয়ারে যাচ্ছে না, বাট দিস ওয়ান ইজ রিলেটিভলি ক্রুড এর চেয়ে বেটার। কোন সেন্সে? ওই ট্রি যখন গ্রো করেছে, সে এয়ার থেকে কি অ্যাবজর্ব করে গ্রো করেছে? কার্বন ডাইঅক্সাইড ইন দা ফর্ম অফ ফটোসিনথেসিস। সো ক্যান উই সে এই ট্রির ভিতরে যত কার্বন আছে সব এয়ার থেকেই কালেক্ট করা, আর সে বার্নিং এর টাইমে সেম অ্যামাউন্ট অফ কার্বন ডাইঅক্সাইড এয়ারে দিয়ে যাচ্ছে। এই ফুয়েলকে বলি কার্বন নিউট্রাল। কি ফুয়েল? মানে সে গ্রোথের টাইমে যত কার্বন অ্যাবজর্ব করেছে ইন দা ফর্ম অফ কার্বন ডাইঅক্সাইড, বাট টাইমে ইট ইজ রিলিজিং দ্য সেম অ্যামাউন্ট অফ কার্বন ডাইঅক্সাইড টু দ্য অ্যাটমসফিয়ার। এটাকে কি ফুয়েল বললাম? কার্বন নিউট্রাল ফুয়েল। ইজ ইট ক্লিয়ার? এই এখন এখানে দেখেন, সে একটা কান্ট্রি, ওই কান্ট্রি লাইক হচ্ছে, আমি নাম দিয়েই বলি, যে ভুটানের নাম শুনেছেন? দে ডোন্ট হ্যাভ এনি ইন্ডাস্ট্রি, ওদের কোনো ইন্ডাস্ট্রি নেই, ওদের যা লাগে ইন্ডিয়া থেকে কিনে নিয়ে যায়, ওদের কিছু পাওয়ার প্ল্যান্টস আছে, এই। তার মানে ওরা মেইনলি কার্বন ডাইঅক্সাইড প্রডিউস করে কি? কম। কার্বন ডাইঅক্সাইড প্রডিউস করছে কি? কম। বাট ওদের এত বেশি ট্রিজ আছে, প্ল্যান্টস আছে, ওরা কার্বন ডাইঅক্সাইড অ্যাবজর্ব করে কি? বেশি। তাহলে বলেন তো, এই ভুটান থেকে কি এয়ারে নেট কোনো কার্বন ডাইঅক্সাইড ইমিট হচ্ছে? ওরা তো আরো বেশি এয়ার থেকে কার্বন ডাইঅক্সাইড কি অ্যাবজর্ব করে নিচ্ছে। তাহলে এই নেট এমিশন কি? নেগেটিভ। ওটাকে বলে কার্বন নেগেটিভ। আরেকটা আছে, ঠিক আছে, এটা কার্বন নেগেটিভ কান্ট্রি, এটুকু বুঝছেন? তাহলে এখন আমাদের দেশের কথা বলি। আমাদের এত বেশি ফসিল ফুয়েল আমরা বার্ন করছি, আর বাই দিস টাইম আমাদের কি নেই? ট্রিজ, প্ল্যান্টস ডে বাই ডে কমেই যাচ্ছে। আমাদের এট দ্য এন্ড অফ দ্য ইয়ার যত কার্বন ডাইঅক্সাইড প্রডিউস হয়, তার চেয়ে কার্বন ডাইঅক্সাইড অ্যাবজর্বের অ্যামাউন্টটা কি? কম। এইসব কান্ট্রি গুলোকে বলে কার্বন পজিটিভ কান্ট্রি, বিকজ এদের জন্য এয়ারে কার্বন ডাইঅক্সাইডের নেট এমিশন আছে। আর যদি কোনো কান্ট্রির লাইক হচ্ছে নেট এমিশন জিরো হয়, ফাইন, যত প্রডিউস করছে তত অ্যাবজর্ব। ইজ ইট ক্লিয়ার? তাহলে এখন এই ফিউয়েল গুলোর মধ্যে কোনটা ভালো? এই যে উডের কথা বললাম, এটা তো ভালো, হ্যাঁ, বিকজ ও গ্রোথের টাইমে যে কার্বন ডাইঅক্সাইড এয়ার থেকে অ্যাবজর্ব করেছে, বার্নিং এর টাইমে সেম অ্যামাউন্ট অফ কার্বন ডাইঅক্সাইড এমিট করে দিচ্ছে। তার মানে ওর জন্য এয়ারের নেট কোনো কার্বন ডাইঅক্সাইড এমিশন হচ্ছে না দেখে
এই ফিউয়েলকে কি বলছি? কার্বন নিউট্রাল ফিউয়েল। তাহলে এখন বলেন ফসিল ফিউয়েল যেটা মাটির নিচে ছিল ও কি এয়ার থেকে কার্বন ডাইঅক্সাইড অ্যাবজর্ব করেছে? না। বাট বার্নিং এর টাইমে ঠিকই তো কার্বন ডাইঅক্সাইড এমিট করে দিয়ে যাচ্ছে, নাকি যাচ্ছে না? যাচ্ছে। এই যে আজকেই তো নিউজ পেপারে এই যে এখানে দেখলাম এই ইউএন এর ওরা হচ্ছে এই যে এন্ড ফসিল ফিউয়েল, এই যে ক্লাইমেট চেঞ্জ, হ্যাঁ এই যে একটু দেখিয়ে দেই, এই যে সবাই এটা নিয়ে কনসার্ন। কেন কনসার্ন? আপনাদেরকেও বলছি স্যার, যেখানে পারবেন গ্যাসোলিনের কার্বন অ্যাটমস কতটুকু আছে? গ্যাসোলিন তো বললাম বাবা, গ্যাসোলিন 5 থেকে স্টার্ট করে কোন পর্যন্ত? 5 থেকে স্টার্ট করে কোন পর্যন্ত? 9 পর্যন্ত। এই যে এন্ড ফসিল ফিউয়েল, এটা ইউএন এর আজকের নিউজ পেপারে দেখেছেন? মানে ওরা বলছে ফসিল ফিউয়েল বন্ধ করে দিন। তো ফসিল ফিউয়েল বন্ধ করলে কি হবে? কি তা আমাদের কি কার্বন ডাইঅক্সাইড প্রডিউস কম হবে, ফাইন, বাট এখন এগুলো নিয়ে স্যার আবারও অনেক কথা। হ্যাঁ, আমাদের দেশে তো ইন্ডাস্ট্রি এত বেশি নেই, আমরা কি এত বেশি কার্বন ডাইঅক্সাইড প্রডিউস করি? ওয়ার্ল্ডে সবচেয়ে বেশি কার্বন ডাইঅক্সাইড প্রডিউস করে কারা? চায়না। চায়না, হ্যাঁ কি? তুমি তো সবকিছু মেড ইন চায়না দেখো, ইউএস এর ন্যাশনাল ফ্ল্যাগে আমি দেখেছি মেড ইন চায়না লেখা। হ্যাঁ, তাহলে সো এই কান্ট্রিজ গুলো এরা অনেক বেশি কি প্রডিউস করছে? কার্বন ডাইঅক্সাইড। আর কিছু কান্ট্রিজ আছে যারা কার্বন ডাইঅক্সাইড কি প্রডিউস কম করছে, রাইট? তাহলে এখন ওয়ার্ল্ড তো কারো একার না বাবা, একার। তাহলে ওদের কি এই যে কান্ট্রিজ গুলোর কথা বলছি তাদেরকে কিছু সাবসিডি দেওয়া উচিত। দেয় ওরা, হ্যাঁ। তো জাপানের কিয়োটোতে একটা প্রোটোকল হয়েছিল জাস্ট এই যে এগুলো নিয়েই, যে যে কান্ট্রিজ গুলো এই যে অ্যালকেনস, এই যে এখানে যা বলেছি স্যার, এই যে একটু 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 বলে দিই, প্রোডাকশন অফ অ্যালকেন, ফ্র্যাকশনেশন বলেছি, এই যে ক্রুড অয়েলের আরেকটা নাম কি? পেট্রোলিয়াম বলেছি, ফ্র্যাকশনাল ডিস্টিলেশন, টেম্পারেচার গ্রেডিয়েন্ট। ইজ ইট ক্লিয়ার? এই নোটটা একটু পড়তে হবে, এখানে বুঝেননি কোনটা। এখন এখানে একটা পয়েন্ট যেটা ও লেভেলস এ ছিল নাকি, রিফাইনারি গ্যাসেস, গ্যাসোলিন, ন্যাপথা ছিল। ন্যাপথা আরেকটা কেমিক্যাল যেটা এখান থেকে বের হয়। আর ন্যাপথার বয়লিং পয়েন্ট হচ্ছে গ্যাসোলিনের চেয়ে বেশি বাট কেরোসিনের চেয়ে কম। এই যে প্রাইমারি ডিস্টিলেশন, রিফাইনারি গ্যাসেস, এগুলো বলেছি, গ্যাসোলিন, কেরোসিন, ডিজেল অয়েল, রেসিডিউ, ক্র্যাকিং। ক্র্যাকিং অলরেডি বলেছি, রাইট? আচ্ছা, ক্র্যাকিং মানে কি? লং চেন মলিকিউলের বন্ড ব্রেক করে কি বানানো? শর্টার চেইন মলিকিউল বানানো। তো বন্ড ব্রেক করতে ডেফিনেটলি ইট টেকস এনার্জি। কি করলে একটু কম এনার্জি লাগে? ক্যাটালিস্ট দিলে। ক্যাটালিস্ট দিলে যদি ক্র্যাকিং করেন, ওটাকে নাম বলেছি আমরা ক্যাটালাইটিক ক্র্যাকিং অর ক্যাট ক্র্যাকিং। ইজ ইট ক্লিয়ার? এই আর যে কন্টেইনারে এই ক্র্যাকিংটা করছেন ওটার নাম দিয়েছে ক্যাট ক্র্যাকার। এই তাহলে এই যে ক্যাটালিস্ট কোনটা? ক্রিস্টালাইন অ্যালুমিনাম সিলিকেট, যেটাকে মার্কেটে জিওলাইট বলে, which is the mixture of aluminium oxide and silicon dioxide। এই যে এই মলিকিউলস গুলো ব্রেক করে, এগুলো তো বুঝেছেন। এরপর ক্যাট ক্র্যাকিং। ক্র্যাকিং করলে কি অ্যালকেন থেকে অ্যালকেন হয়, শর্ট চেন অ্যালকিন হয়, অ্যালকিন অ্যালকিন, দেখেন ক্র্যাকিং এ অ্যালকিন প্রডিউস হবেই। সো হোয়াট ইজ দ্য সোর্স অফ অ্যালকিন? ক্র্যাকিং। আর ক্র্যাকিং করার রিজন কি এ পর্যন্ত বলেছি। রিফর্মিং, এটা আমাদের জন্য নতুন, রিফর্মিং আমরা এখনো বলিনি। ইজ ইট ক্লিয়ার? আর এর সাথে আমি এক্সট্রা কিছু বলেছি কি, কার্বন নিউট্রাল ফিউয়েল, আর কি কার্বন পজিটিভ, কার্বন নেগেটিভ, কার্বন ফুটপ্রিন্ট, হ্যাঁ এই ইমিশন গুলোর কথা বলেছি। তাহলে এর সাথে এক্সপেক্ট করব আপনারা বাসা থেকে একটু পড়ে আসবেন। আর এই যে রিফর্মিং, আর একটু আপনাদের আরেকটা কথা বলবো, আপনাদের উইকলি টেস্ট স্টার্ট করব। রিফর্মিং এটুকু বলেছি, এই আমি ডে ভুলে গিয়েছি। উইকলি, মান্থলি মানে এখন থেকে আমি একটু বলে দেই, আপনাদের মক স্টার্ট কবে হবে বলে দেই স্যার। এবার মক আপনাদের আমরা এপ্রিলে, এই যে ফাইনাল মকের কথা বলছি, এদের এক্সাম কোন দিন সেট করেছি? স্যাটারডে মনে হয়। একটু দেখে আমাকে এক্ষুনি জানান। বলছি 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 তাই দেখেন, একটু বলে দিই আপনাদের ফাইনাল মকের কথা বলছি, মানে একদম হচ্ছে এট দ্য এন্ড। আপনাদের এক্সাম কবে? মেতে। তো মেতে হলে আমরা করি কি, মক স্টার্ট করি স্যার, একটু বলে দেই। এই যে আমি আমার প্ল্যানিংটা বলি, এই যে মেতে এক্সাম, রাইট? তাহলে মেতে এক্সাম হলে আমরা ক্লাস এপ্রিল পর্যন্ত নিই।
আমরা ইউজুয়ালি মক শুরু করি মার্চ থেকে, মার্চের সে 15th এর পর থেকে, সে মার্চের 3rd উইক থেকে স্টার্ট। বাট এখন প্রবলেম কি, এই মার্চে হচ্ছে রমজান থাকবে, স্যাটারডে না? হ্যাঁ ঠিক আছে। এই যে মার্চে হচ্ছে রমজান, তো এর মধ্যে আমি চাচ্ছি যে আপনাদের এই মক গুলো মার্চে হয়তো একটা মক নিব, একটা মক মানে একটা ইউনিট 1, একটা ইউনিট 2, একটা ইউনিট 3, এরকম 2টা বা 3টা মক নিব। এই এরপর ঈদ হবে এপ্রিলের 1 তারিখ, ঈদের পরে। এখন আপনারা বললে আমরা ক্যালেন্ডারে প্ল্যান করছি, এজন্যই আস্ক করছি। যদি বলেন না স্যার আমাদের রমাদানে প্রবলেম নেই, আমরা অ্যাজ ইউজুয়াল রমাদানে যেভাবে হয় আমরা দিতে পারবো, তাহলে প্রবলেম কি বলেছি বুঝছেন? না স্যার এখন শুনেন, এই এটা তো আস্তে আস্তে লাইক হচ্ছে কেন বলছি, বিকজ রমজানে হচ্ছে আমাদের সব ক্লাসেস এই 5টার মধ্যেই শেষ করে ফেলবো। মক যদি হয় রমজানে, মক হলে আমি খুব বেশি স্লটস দিতে পারবো, বুঝাতে পেরেছি? রমজানে হচ্ছে সকাল 9টা থেকে 5টা পর্যন্ত এই, আর রমজান বাদে যদি বলি, এই যে সকালে যদি 10টা থেকেও বলি, 10টা থেকে রাত 10টা পর্যন্ত চাইলে আমরা নিতে পারি। ইজ ইট ক্লিয়ার? এই এখন একটু বলি, আচ্ছা যাক এটা তো পরের ইস্যু। এখন আপনাদের এই যে মার্চ পর্যন্ত, মার্চের মানে সে ধরে রাখেন 15th অফ মার্চ এই পর্যন্ত আপনাদের সব উইকে, সব স্যাটারডেতে ক্লাস টেস্ট থাকবে। টাইমিং বলে দিচ্ছি, কি বলেছি? সব উইকে, সব স্যাটারডেতে কি থাকবে? ক্লাস টেস্ট থাকবে। কোন পর্যন্ত? এখন থেকে কোন পর্যন্ত? মার্চ পর্যন্ত। ইজ ইট ক্লিয়ার? আচ্ছা এখন একটু বলে দেই, স্যাটারডেতে হবে ক্লাস টেস্ট, স্যাটারডে। এই যে স্যাটারডে টাইমিং গুলো দেখেন, এখানে লিখে দিচ্ছি। একটা টেস্ট কয়টা টাইম দিয়েছি? 5টা। এখন যদি বলেন স্যার আমার তো হোল ডে ক্লাস থাকে স্যাটারডেতে, যদি স্যাটারডেতে কেউ এক্সাম দিতে না পারেন, সানডেতে একটা টাইম দিতে পারি আমরা। সানডেতে টাইমটা বলে দেই, সানডেতে টাইম থাকবে এখন তো পারা যাবে। তারপর এই বাট সানডে এক্সামের জন্য একটু বলে দেই, সানডের এক্সামের জন্য আপনাদেরকে আগে আমাদেরকে ইনফর্ম করতে হবে, অফিসে যে একটা রেজিস্টার আছে ওখানে নাম এন্ট্রি করতে হবে। কেউ যদি আমাদেরকে আগে থেকে ইনফর্ম না করে সানডেতে এক্সাম দিতে চলে আসেন, আমরা নিব না। বিকজ আপনাদের অ্যাসাইন শিডিউলড এক্সাম কোন দিন? স্যাটারডেতে। তো স্যাটারডেতে যারা এক্সাম দিবে ফাইন, আমরা যদি আগে থেকেই জানি যে আপনি সানডেতে দিবে, সে 5জন স্টুডেন্ট বলেছে স্যার আমরা না সানডেতে এক্সাম, ওরা রেজিস্টারের নামটা এন্ট্রি করে গিয়েছে, তাহলে আমি স্যাটারডেতে কয়টা পেপার বাইরে রেখে বাদ বাকি সব পেপার তুলে ফেলবো? 5টা। এন্ড আপনি এলে ওরা পেপার প্রিন্ট করতে পারবে না, বিকজ সে একটা চ্যাপ্টার অ্যাটমিক স্ট্রাকচার, রাইট? এটারই তো টেস্ট হবে। অ্যাটমিক স্ট্রাকচারের টেস্ট নিয়েছি, সেকেন্ড চ্যাপ্টারে টেস্ট হয়নি তো, হয়েছে না? তাহলে এই সেকেন্ড চ্যাপ্টার অ্যাটমিক স্ট্রাকচার এর টেস্ট নিব, এর স্যার অনেকগুলো পেপার আছে। And আপনি আসবেন র্যান্ডম একটা পেপার কম্পিউটার থেকে প্রিন্ট করে দিলে ম্যাচ নাও করতে, বুঝাতে পেরেছি? এই জন্যই বলছি। সো এই যে এখান থেকে নেক্সট স্যাটারডে এক্সাম, এক্সামের টপিক কি? টপিক 2 অ্যাটমিক স্ট্রাকচার এন্ড পিরিয়ডিক টেবিল। এখান থেকে কি সেকশন এ মানে কিসের? এমসিকিউ। এই টেস্টটা তো নেইনি, এখনো নিয়েছি না। ইজ ইট ক্লিয়ার? তাহলে আমি এক্সপেক্ট করবো আপনারা স্যাটারডেতে এক্সাম দিবেন, বাট কেউ যদি স্যাটারডেতে এক্সাম না দিতে পারে, তার এক্সাম কবে? সানডে। আর সানডেতে এক্সাম দেওয়ার কন্ডিশনই হচ্ছে আগে আমাদেরকে কি ইনফর্ম করতে হবে, নিচে অফিসে নাম লিখতে হবে, আদারওয়াইজ আমরা কিন্তু দিব না পেপার। ইজ ইট ক্লিয়ার? তাহলে স্যার এই যে নেক্সট উইক থেকে সব স্যাটারডেতে কি থাকবে? টেস্ট। আমি একটু বলে দেই, ইফ ইউ আর স্মার্ট এনাফ, আপনাদের ফার্স্ট চ্যাপ্টারে টেস্ট নিয়েছি, সেকেন্ড চ্যাপ্টার জানেনই তো কিভাবে টেস্ট হবে, সেকশনে মানে কি এমসিকিউ। কামিং স্যাটারডে কোন টপিকের? অ্যাটমিক স্ট্রাকচারের কি এমসিকিউ এর টেস্ট সেকশনে। এরপর লাইক হচ্ছে স্যাটারডেতে এক্সাম হবে, এরপর নেক্সট স্যাটারডে কি অ্যাটমিক স্ট্রাকচারে কি সেকশন বি, তারপরে স্যাটারডেতে চ্যাপ্টার 3
বন্ডিং, বন্ডিং এর কি সেকশনে, তারপরে স্যাটারডেতে টপিক 3 সেকশন বি, তারপরে স্যাটারডেতে কি টপিক 4 এর সেকশনে। তো বুঝতেই পারছেন তো নেক্সট 2 মান্থস এর মধ্যে এই যে এগুলো হয়ে যাবে, জানুয়ারি থেকে আমরা ইউনিট 2 এর এক্সাম শুরু করব। বুঝাতে পেরেছি? ইজ ইট ক্লিয়ার? ওকে ফাইন, দ্যাটস অল। তো পড়া শুরু করেন। আর আগেই বলে দেই, সি পেলে কিন্তু মারবো, সি পেলেই মারবো।